25 মার্চ রাত্রি, তার আগের কয়েক রাত্রি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আন্দোলনের সঙ্গে আমি নিজের সঙ্গীত ছিলাম। 25 মার্চ রাত্রে আমি ঢাকেশ্বরীর বাসায় চলে যাই ধামরায়। সেখান থেকেই আমি শুনতে পারি যে এইরকম ভয়ানক একটা পাকিস্তানি সেনাবাহিনী বর্বর আক্রমণ করেছে এবং আমাদের শত শত হাজার হাজার মানুষকে, নিরীহ মানুষকে হত্যা করেছে, চারিদিকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এই অবস্থা শুনে তো আমরা স্তম্ভিত। তো সেটা মনের মধ্যে এমনই ক্রিয়া করেছে যে এই হত্যার প্রতিবাদ হওয়া উচিত। সেজন্যই আমি তখন তুলারাম কলেজের ছাত্র, অত্যন্ত কি বলবো তরুণ যুবক বলা যায়। সেই তরুণ যুবক, ভেতরে একটা অদম্য স্পৃহা, দেশ স্বাধীন করতে হবে এবং এই পাকিস্তানি বর্বর সেনাবাহিনীর বিরুদ্ধে আমাদের সক্রিয়ভাবে যুদ্ধে অংশগ্রহণ করে এটা কি আমাদের স্বাধীন মাতৃভূমি আমাদের কায়েম করতে হবে। সেই প্রবল ইচ্ছাটাই আমাকে তারপরের দিনে যখন কারফিউ শিথিল হইল, আমি ঢাকার দিকে চলে আসলাম হেঁটে। সেই ড্যামরাও ভেতরে ধামগড় মানে শীতলক্ষা নদীর অপর পারে, সেখান থেকে হেঁটে চলে আসলাম। এবং আসার পথে যেটা দেখলাম, লক্ষ লক্ষ নারী পুরুষ ছুটছে, ঢাকা ছেড়ে ছুটছে। যে ড্যামরাতে যে ডিএনটি বাঁধ ছিল, সেই বাঁধের এক পাশে হলো পাকা রাস্তা, আর এক পাশে হলো মাটির রাস্তা, মধ্যখান দিয়ে পানি। সেই মাটির রাস্তা দিয়ে মানুষ ছুটছে, পাকা রাস্তা দিয়ে মানুষ কম যাচ্ছে। তো সেখান থেকে আমিও হাঁটতে হাঁটতে ঢাকার দিকে আসছি। তো মাহতুয়ালি একটা ঘটনা দেখলাম, একেবারেতে সেই বর্বর সেনাবাহিনীর হত্যাযজ্ঞ। সেখানে প্রায় 7-8 জন মানুষকে রাস্তার পাশে তারা শুয়ে আছে, কিন্তু তখনও তারা জীবিত, কিন্তু এপার থেকে পরিষ্কার দেখা যাচ্ছে তাদের গলাটা কাটা। তারা একেবারে কই মাছ যেমন কাটলে পারে যেরকম ধরপড় করে লাফায়, সেভাবে লাফাইতেছে। এইটা দেখে আমি বরং আমার বোধহয় ভয় আসলো না, তার বিপরীতে আসলো এটার প্রতিশোধ নেওয়ার প্রবল আকাঙ্ক্ষা। এইভাবে বাঙালিকে হত্যা করে পাকিস্তানি বর্বর সেনাবাহিনী পুরো বাঙালি জাতিকে ভয় পাইয়ে ঘরে ঢুকিয়ে দিতে চাচ্ছে। যেভাবে তারা ঢাকার থেকে মানুষকে বের করে দিতেছে, মানুষ ভয় পালাচ্ছে, এইরকম হত্যাকাণ্ড করলে পারে তারা মানুষ ভয় পাবে। এটাই আমার কাছে তখন তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া হয়েছিল। তো সেখানে কিছুক্ষণের জন্য আমি দাঁড়িয়ে আবার ঢাকার দিকে রওনা দিলাম। কোথায় আসলেন? ঢাকা থেকে এসে প্রথমত আমি ইউনিভার্সিটি এলাকায়, একটু বিচ্ছিন্ন মানুষ, কিন্তু ওই যে স্বাধীনতার স্পৃহা মনের মধ্যে আছে, সেটা দেখার জন্য আমি হলগুলোর, বিশেষ করে তখন সেই ইকবাল হল, যেটা পরবর্তীতে নাম পরিবর্তন হয়ে সার্জেন্ট জহুরুল হক হল হয়েছে, সেই ইকবাল হলই ছিল সকল ছাত্র আন্দোলনের সকল কিছুর কেন্দ্রবিন্দু। সেই ইকবাল হলের আশপাশে দেখলাম যে ভয়ানক বিধ্বস্ত একটা অবস্থা। তারপরে আমি আসলাম কলা ভবনের সামনে। সেখানে সেই যে আমতলায় যে ইতিহাস রচনা করেছে ছাত্র আন্দোলনের নেতারা, সেই আমতলায় দেখলাম যে মাটি খুঁড়ে মানুষকে, মনে হলো যে মানুষকে তার ভিতরে চাপা দিয়েছে মাটির। একজনের হাত উঠে রয়েছে, উপর থেকে দেখা যায় তার হাতটা। আমি দেখে সেটাও শিহরিত হইলাম। তবে মোটেই আমি এখনো বলছি, আমার এই পরিণত বয়সে প্রায় বৃদ্ধ বলা যায়, যে আমার ভিতরে তখন কোনো রকমের ভয় বলে কোনো জিনিস তখন কাজ করে নাই। তো সেটা দেখার পরে আমি জগন্নাথ হলে গেলাম, সেখানেও এরকম ভয়াবহ চিত্র। এটা দেখার পরে আমি শুনেছিলাম যে ওই পুরনো ঢাকা শহরের শাকারিপট্টি, যেখানে হিন্দু নরনারীরা বাস করেন, সেইখানে আগুন দিয়ে জ্বালানো হয়েছে। সেটা আমি দেখার জন্য সেই পুরনো ঢাকার হেঁটেই চলছি। পুরনো ঢাকা শহরে সেই কোর্ট বিল্ডিংয়ের পাশে আমি গেলাম। সেখানে গিয়ে শাকারিপট্টির ভেতরে ঢুকলাম। তখন আর্মিরা ছিল না সেখানে, তারা
এই জ্বালায় পুড়ায় তারা সেই সময় কারফিউ শিথিল হয়েছিল, সেই সময়টা ফাঁকা ছিল। আমি দেখলাম সমস্ত বাড়িগুলো আগুন দিয়ে পোড়ানো, এবং তখনও মানে মৃত মানুষের মনে হচ্ছিল গন্ধ বাইর হচ্ছে পোড়ায়, কেউ পালাইতে পারছে কেউ পারে নাই। এরকম অনেক বাড়িতে আমি দেখলাম যে চুলার মধ্যে ভাত সেদ্ধ অবস্থায় রয়েছে, সে মানুষ নাই। কেউ বাটনা বাটছে, সেই বাটার অবস্থাটা ফেলেই সে চলে গেছে। তারপরে আর একটা বাড়িতে উঠলাম, দোতলাতে উঠতে যাব, পুরানো, এমনি তো শাকারিকপট্টির বাড়িগুলো পুরানো জীর্ণ বাড়ি। তো আমার পায়ে তখন একটা কেস ছিল, কেস পরার একটা উদ্দেশ্য ছিল, পায়জামা পাঞ্জাবি পরতাম খদ্দরের, কেস পরার উদ্দেশ্য ছিল ছুটে পালানোর জন্য। সেই কেস ছিল, সেই কেস পরে আমি দোতলায় উঠবো ভাবছি, যে দোতলার কি অবস্থাটা দেখার জন্য। এটা সম্পূর্ণ মনের আগ্রহ, কৌতূহল থেকে, যে পরিস্থিতিটা কি দেখার জন্য, যে পাকিস্তানের বর্বর সেনাবাহিনী কিভাবে আমাদের উপর অত্যাচার করছে সেটা দেখার জন্যই আমি উপরতলায় উঠতে চাচ্ছি। উপরতলায় উঠতে গিয়ে নিচতলায় যখন পা দিলাম, আমার পাটা মনে হলো কাদাতে একটু বসে গেল, কিন্তু তাজ্জব বলে মনে হলো এটা কি কাদা কেন, কিন্তু এটা আসলে কাদা ছিল না, এটা মানুষের পুরানো যে চর্বি সেটাই ছিল। এই বিভৎসতা দেখে আমি তো কি বলবো, দিশেহারাও হয়তো লাভ নাই, কিন্তু পরবর্তী কাজ কি সেটাই আমার মনের মধ্যে সবসময় কাজ করতো। পরবর্তী কাজ কি, তখন সেই ব্যবস্থায় তো আর কারোর সঙ্গে যোগাযোগ হয় নাই। এই যে আপনি ঢাকায় এসে 25শে মার্চের পর এই হত্যাযজ্ঞটা প্রত্যক্ষ করলেন, এটি কি মানে আপনার নিজের আগ্রহ থেকে? যে একেবারে নিজের আগ্রহ থেকে, এবং বাংলাদেশ স্বাধীন করতে হবে, এবং তার এই বর্বর সেনাবাহিনীর, পাকিস্তানের সেনাবাহিনীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে, সেই নিজের একটা আকাঙ্ক্ষা। এরকম হয়তো লক্ষ লক্ষ যুবকও হয়তো সেই আকাঙ্ক্ষা পোষণ করেছে বলেই হয়তো পরবর্তীতে এত বড় মুক্তিযুদ্ধ হয়েছে। তো সেই আকাঙ্ক্ষা থেকে, একেবারে নিজের আকাঙ্ক্ষা থেকেই আমি এটা করেছি। এবং তারপরে আমি কচুক্ষেত আসি। কচুক্ষেত তো ক্যান্টনমেন্ট এলাকা, ওটা পেছন দিয়ে ঘুরে কচুক্ষেতের পুরো বস্তি বাজার পুড়িয়ে ছারখার করে দিয়েছিল, সেটাও আমি দেখেছি। তো সেটাও আর এক ধরনের বর্বরতা। তো এটা দেখার পরে সারাদিন ওইভাবে ঘোরাফেরার পরে আমি রাত্রে আমার বাসায় ফিরে আসি ধামগড়ে, আবার হেঁটে, আবার সেই শীতলক্ষা নদীর পার হয়ে। ধামগড় মানে হচ্ছে এটা নারায়ণগঞ্জের মধ্যে? নারায়ণগঞ্জের মধ্যে, ধামগড় হলো নারায়ণগঞ্জের, এখন নারায়ণগঞ্জ জেলা পড়ে, তখনও ঢাকা জেলা ছিল, তখন নারায়ণগঞ্জ মহকুমার মধ্যে পড়ে আর কি। গোদনাইল হলো নদীর এপারে, এখানে ওখানে ঢাকেশ্বরী কটন মিল 2 নম্বর গোদনাইলে, আর ঢাকেশ্বরী কটন মিল 1 নম্বর হলো ধামগড়ে, নদীর অপর পারে। তা আমরা অপর পারে থাকতাম। তারপরে এসে ওখানে স্থানীয় যুবক যা, ওখানে লক্ষণখোলা, ওটা ইউনিয়ন বলে, ধামগড়টা লক্ষণখোলা ইউনিয়নের মধ্যে পড়ে। ওখানে আমার সঙ্গে কিছু যুবকদের পরিচিত ছিল, আমরা সেই যুবকদের সঙ্গে যোগাযোগ করি আমি, এবং তারাও আগ্রহী হয়। এরকম 4-5 জন, আমার সবার নামও মনে নাই, যেমন মোস্তফা একজন যুবক, তাহের আরেকজন যুবক, মেহের আরেকজন যুবক, এরকম আরেকজনের নাম বোধহয় রহমান ছিল। এরা আমরা ঠিক করলাম যে আমরা কি করা যায়। তো এর মধ্যেই আবার ওখানের নদীর ওপার থেকে ইসমাইল নামে ছাত্রলীগ করতেন একজন এসে আমাদের সঙ্গে যোগাযোগ করেন। এবং ইসমাইল, যেটা আমরা আমাদের জীবনের গৌরবজনক অধ্যায় বলবো, আমাদের প্রথম ওই ধামগড়ের পেছনে আবার একটা রেল লাইন ছিল, রেল লাইনের ঢালে ইসমাইল আমাদের কয়েকদিন প্রথম অস্ত্র প্রশিক্ষণ দিল। সেই ছাত্রলীগের মোহাম্মদ ইসমাইল, সে পরে মুক্তিযোদ্ধা কমান্ডার হয়েছিল। সে ট্রেনিং দিল গ্রেনেড কিভাবে নিক্ষেপ করতে হয়, শত্রু কিভাবে ধ্বংস করতে হবে। সেই গ্রেনেড ট্রেনিংটা আমরা ওই ধামগড়ের রেল লাইনের পাশে যে ঢালু জায়গা, সেখানে আমরা করেছিলাম। তো সেটা হলো, সে কি প্রশিক্ষণপ্রাপ্ত ছিল? বা সে প্রশিক্ষণপ্রাপ্ত ছিল, কোনোভাবে সে আগেই প্রশিক্ষণপ্রাপ্ত ছিল, এবং ছাত্রলীগের মধ্যে যে প্রস্তুতি ছিল সেই প্রস্তুতির অংশ হিসাবেই আমার মনে হয় সে শিক্ষা করেছিল, এবং সাথে সাথে সে সেটা আবার অন্যের মাধ্যমে সঞ্চালিত করার চেষ্টা করেছে। সে মতো আমাদের 5-7 জনকে সে প্রথম গ্রেনেড ট্রেনিংটা শেখায়।
তারপরে আমরা তো ওখানে কি করব, এরপরে ঠিক হলো যে না, আমরা আরো অধিকতর প্রশিক্ষণের জন্য আমরা ভারতে যেতে হবে। আচ্ছা। তখন এরকম আমরা কানাঘুষা শুনছি ভারতে যাচ্ছে এবং ট্রেনিং হচ্ছে। তখন তো 1-2 মাস চলে গেছে। তা আমরা তখন ভারতের উদ্দেশ্যে রওনা হব। কিভাবে যাব? তখনকার ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ছিলেন জনাব মতি, আব্দুল মতি। তিনিও অত্যন্ত সৎ লোক ছিলেন, কোনো বিয়ে শাদী করেন নাই, কোনো কিছু না, তখনও বয়স্ক লোক। তিনিও বাংলাদেশের স্বাধীনতার আকাঙ্ক্ষায় উদ্দীপ্ত ছিলেন। তিনি, আমরা কে কোন পার্টি করি এ সমস্ত কোনো কিছু না করে, একটা আওয়ামী লীগের একটা ইউনিয়নের প্যাডে আমাদের কয়েকজনের নাম লিখে দিয়ে দিলেন। আমরা তারপর সেই চিঠিটা নিয়েই আমরা আগরতলা, কোন দিক দিয়ে গেলেন? রামকৃষ্ণপুর যে চলে যায়, কুমিল্লা রামকৃষ্ণপুর, সেইখানে রাত্রে একটা কৃষকের বাড়িতে আমরা থাকি এবং তারা আমাদের খাওয়া দাওয়া ব্যবস্থা করেন এবং অত্যন্ত আদর যত্ন করেই ব্যবস্থা করেন। ভোর তখন অন্ধকার, তখন আমরা ওই কৃষকের বাড়ি থেকে ওদেরই একজন করেও আমাদের পথ দেখায়া বর্ডার পাস করায়। তারপরে আমরা ওখানে পরের দিনে আগরতলা গোকুলনগর ক্যাম্পে, তখনই যুবকদের রিক্রুটিং ক্যাম্প ছিল গোকুলনগর ক্যাম্প, সেই গোকুলনগর ক্যাম্পে গিয়ে আমরা অবস্থান গ্রহণ করি।